দেখ, এই ভেলোসিটি আর স্পিড আমরা করি কোনো অবজেক্ট কতটা ফাস্টনেস আর কতটা স্লোনেস, মানে ওভারঅল কোনো একটা অবজেক্টের ফাস্টনেস অর ইউ ক্যান সে স্লোনেস কে বোঝানোর জন্য আমরা ভেলোসিটি বা স্পিড এই টার্মটা ইউজ করি। তো সবার ফার্স্টে আমাদেরকে জানতে হবে অ্যাভারেজ ভেলোসিটি। এই অ্যাভারেজ ভেলোসিটি জিনিসটা কি হয়? তো অ্যাভারেজ ভেলোসিটিকে আমরা ডিনোট করব ভেক্টর সাইন দিয়ে অবভিয়াসলি। ঠিক আছে, তাহলে ভেলোসিটি মানে কি জানি আমরা? টাইম রেট, টাইম রেট অফ চেঞ্জ অফ টাইম রেট অফ চেঞ্জ অফ পজিশন ভেক্টর। ঠিক আছে, এই যে টাইম রেট, এই টাইম রেট কথাটার মানে কি? এই টাইম রেট কথাটার মানেই হচ্ছে ইউনিট টাইম, দুটোর মানে একই। এই টাইম রেট কথার মানে কি? ইউনিট টাইম। তাহলে টাইম রেট অফ চেঞ্জ অফ পজিশন ভেক্টর, সেটাকেই আমরা কি বলছি বলো? এই যে চেঞ্জ অফ পজিশন ভেক্টর মানে কি? এটার মানেই তো ডিসপ্লেসমেন্ট, তাই তো? তাহলে ডিসপ্লেসমেন্ট বাই টাইম কি হচ্ছে? ভেলোসিটি। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কে আমি লিখতে পারি কি? এটা লিখ, ঠিক আছে, এটাকে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টটা করি। দেখো এটা এতদূর পর্যন্ত লেখা হয়েছে কিনা আগে বল। ধর এটা একটা পাথ, ঠিক আছে, এই একটা পয়েন্টে, এই পয়েন্টে এট পার্টিকুলার t1 টাইমে, এটা t1 ধরলাম, আর এই পয়েন্টের পার্টিকুলার টাইম ধরলাম t2। মানে এটাকে এ পয়েন্ট ধরে নিচ্ছি, আর এটাকে অ্যাট ইনস্ট্যান্ট এটা t2 আর অ্যাট ইনস্ট্যান্ট এটা t1। ঠিক আছে, তাহলে এ থেকে বি তে মুভ করব। এ থেকে বি তে মুভ করতে গেলে আমাকে কি শর্টেস্ট ডিস্টেন্স নিতে হবে। তার মানে এটা আমার ডিসপ্লেসমেন্ট আমার কাছে, এটাই হচ্ছে কি আমার ডেল্টা আর। ঠিক আছে, আর এইখান থেকে এইখানে পৌঁছতে যে টাইমিংটা লাগছে সেটাকে আমি কি বলছি? টাইম ইন্টারভেল। টাইম ইন্টারভেল মানে এটা দেরি করে আসে, বুঝতেও পারি না। দেখ, এটা কি এই পয়েন্টে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা অ্যাট ইনস্ট্যান্ট t1 অ্যাট ইনস্ট্যান্ট t2। তাহলে এ থেকে বি পয়েন্টে আসতে আমার সময় লেগেছে ধরে নিলাম ডেল্টা টি। তাহলে এখান থেকে এ থেকে বি তে শর্টেস্ট ডিস্টেন্স কি? ডেল্টা আর, তাই তো? তাহলে এখানে আমি অ্যাভারেজ ভেলোসিটি মানে লিখতে পারি চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট, মানে ডেল্টা আর বাই ডেল্টা টি। ঠিক আছে, এই ডেল্টা আর মানে কি? এটা কি r2 মাইনাস r1, অবভিয়াসলি এখানে পজিশন ভেক্টর মাইনাস t2 মাইনাস t1, তাই তো? তাহলে দুটো রেফারেন্স আমার, দুটো পয়েন্ট মানে দুটো রেফারেন্স আমার, তাই জন্য এখানে আমার পজিশন ভেক্টর হলো। মনে আছে যখন আমি ডেরিভেটিভ করিয়েছিলাম ক্লাসে, ডেরিভেটিভের ডিটেলস করিয়েছিলাম, মনে পড়ছে কারো কিছু? বলেছিলাম যে হ্যাঁ স্যার, অ্যাভারেজ মনে আছে মনে ভেলোসিটিতে আছে। আমরা দুটো রেফারেন্স পয়েন্ট ইউজ করি, রাইট? অ্যাভারেজ ভেলোসিটিতে আমরা দুটো রেফারেন্স পয়েন্ট ইউজ করি। একটা কি, এখানে r2 মাইনাস r1, এটাই মাথায় ভেক্টর সাইন রয়েছে, রাইট? তাহলে এটা হয়ে গেল আমার অ্যাভারেজ ভেলোসিটি। এবারে নেক্সট কি পড়বো? অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিডের দরকারটা পড়লো কেন? আমার কাছে তো ভেলোসিটি ছিল, তো অ্যাভারেজ স্পিডের দরকারটা কেন পড়লো সেটা এখন আমার জানার কাজ। যদি ধর এই পার্টিকেলটা এখান থেকে এখানে মুভ করেছে, ঠিক আছে, তখন আমার অ্যাভারেজ ভেলোসিটি হয়েছে, কোনো প্রবলেম নেই। কিন্তু অ্যাভারেজ স্পিড দরকার পড়লো কেন? এই পার্টিকেলটি যদি সার্কুলার পাথে মুভ করতো, তাহলে এটা কি ঘুরে তার আগের পজিশনে ফিরে গেলে তার ডিসপ্লেসমেন্ট কি হয়ে যেত? জিরো হয়ে যেত, তাই তো? তাহলে ডিসপ্লেসমেন্ট যদি জিরো হয়ে যেত, তাহলে ওই পার্টিকেলটার ভেলোসিটি কি তুই নাল বলতিস? তাহলে তুই তোকে যদি বলে দিত কোনো পার্টিকেলের ভেলোসিটি নাল মানে জিরো,
তাহলে তুই কি বলতে পারতিস যে পার্টিকেলটা রাস্তা দিয়ে কেমন ভাবে এসছে, তার মুভমেন্ট কেমন হয়েছে? অবভিয়াসলি সেটা দেখে কখনোই বলা পসিবল ছিল না, তাই তো? তখন করলো কি সায়েন্টিস্টরা, তখন বললো যে না, শুধু আমার অ্যাভারেজ ভেলোসিটি যেটা, সেইটা করলে হবে না, তার সাথে সাথে আমাকে অ্যাভারেজ স্পিডটাও বলতে হবে। কেন বলতে হবে? যদি সার্কুলার মোশন কোনো কারণে পার্টিকেলটা সার্কুলার মোশন হয়, মানে তার ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন যদি সেম হয়ে যায়, তখন তো ভেলোসিটি আমার জিরো হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়াল তো পার্টিকেলটা মুভ করছে। তখন সেটা বোঝানোর জন্য ওরা বললো যে অ্যাভারেজ স্পিডের একটা কনসেপ্ট নিয়ে আসো, কারণ ওখানে কি ডিসপ্লেসমেন্টের উপরে ডিপেন্ড করে না, ওখানে অ্যাকচুয়াল পাথের উপরে ডিপেন্ড করে। তাহলে এখানে অ্যাকচুয়াল পাথ কি আমার ডেল্টা এস, তখন আমার অ্যাভারেজ স্পিড হয়ে গেল ডেল্টা এস বাই ডেল্টা টি। ক্লিয়ার হলো ব্যাপারটা? বোঝা গেল? তাহলে এইখানটাতে একটা শর্ট নোট দিয়ে লিখে রাখতে পারিস। স্যার অ্যাভারেজ স্পিডের জায়গাটা একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, দেখ অ্যাভারেজ ভেলোসিটিতে কি আমার দুটো পয়েন্ট দরকার ছিল, এখানে আমি দুটো পয়েন্ট পেয়েও গেছি। ফর পার্টিকেলটি যখন এ থেকে বি তে এসছে, এই কন্ডিশনের জন্য আমি পেয়ে গেছি, ভালো কথা। এখানে আমার তখন অ্যাভারেজ স্পিডের কোনো দরকার হয় না, রাইট? কিন্তু সায়েন্টিস্টরা ভাবলো যদি পার্টিকেলটা এখান থেকে মুভ করে যদি আবার ঘুরে এ পয়েন্টে চলে যায়, তার ইনিশিয়াল পয়েন্ট যেটা ছিল সেখানেই আবার ঘুরে ফিরে তার ফাইনাল পয়েন্টটাও সেই একই পয়েন্টে যদি কোইনসাইড করে, তাহলে কি আলটিমেট কি কোনো পার্টিকেল যদি আবার তার আগের পজিশনেই ফিরে চলে আসে, তাহলে তার ডিসপ্লেসমেন্ট কত? জিরো। ডিসপ্লেসমেন্ট জিরো হলে তাহলে এই পুরো পার্টটা উপরের নিউমারেটর পার্টটা জিরো হয়ে গেলে পুরো অ্যাভারেজ ভেলোসিটি জিরো হয়ে যাচ্ছে, হ্যাঁ স্যার। তাই তো? তখন তাহলে পার্টিকুলার অ্যাভারেজ ভেলোসিটি দিয়ে আমাদের কোন তোকে যদি বলতো কোনো পার্টিকুলার অ্যাভারেজ ভেলোসিটি জিরো, তুই কি বলছিস? কিছুই বুঝতে পারতিস না, তুই এইটুকু শুধু বুঝতে পারতিস যে পার্টিকেলটা তার আগের পজিশনে ফিরে এসছে, ঠিক আছে? হ্যাঁ। এটার মানে তাই বুঝতে পারতিস, কিন্তু তার পাথটা কিছু ডিসাইড করতে পারতিস? ডিসাইড করতে পারতিস না, না স্যার। তাই তো? কোন পাথ দিয়ে আসছে সেটা তো ডিসাইড করতে পারতিস না। তখন সায়েন্টিস্টরা বললো যে না, শুধু আমাদের অ্যাভারেজ ভেলোসিটি ডিসাইড করলেই চলবে না, সঙ্গে আমাদের অ্যাভারেজ স্পিডটাও ডিসাইড করতে হবে। কারণ কি অ্যাভারেজ স্পিড অ্যাকচুয়াল পাথটা বলে দেয়, ওখানে শর্টেজ ডিস্টেন্স আমরা নেই না, যেটা অ্যাকচুয়াল পাথ সেটাই। তাহলে অ্যাকচুয়াল পাথ কি কখনোই জিরো হওয়া পসিবল না, দ্যাটস ওয়াই মানে অ্যাভারেজ ভেলোসিটি মানে অ্যাভারেজ স্পিডের কনসেপ্টে এসছে। আচ্ছা। বোঝা গেল? তাহলে এখানে শর্ট নোট দিয়ে লিখে রাখতে পারিস এখানটাতে, যেটা আমাদের কাজে লাগবে নিউমেরিক্যালে। সেখানে লিখে রাখ, if a particle is moving and if a particle reach its initial position, then we have to study একটু average রিপিট speed. করো। If a particle moves round, on that case we have to study average speed. ঠিক আছে? বোঝা গেল? সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে কি? অ্যাট পার্টিকুলার দ্যাট টাইম, সেটাকে আমরা কি বলছি? ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ডিসাইড করতে গেলে কি, ধর আমি এই পয়েন্টেরই ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বার করতে চাই, এই পয়েন্টেরই, তাহলে আমায় কি করতে হবে? এই যে এ আর বি যেটা রয়েছে এদের মাঝে গ্যাপটাকে মানে গ্যাপটাকে কমিয়ে কমিয়ে আনতে হবে। প্রথমে ধর গ্যাপটা ডিস্টেন্সটা কমালাম, তাহলে আরো ডিস্টেন্স যদি কমাতে থাকি একদম লিমিটিং কন্ডিশনে এটা কি হয়ে যাচ্ছে? দেখ টেন্ডেন্সিয়ালি বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারলি? মানে এই এ বি ডিস্টেন্সটা ছোট করতে 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 একদম এই পয়েন্টে নিয়ে আসতে হবে আমাকে। তার মানে আমার মেন অবজেক্টিভ কি? প্রথমে কি এ থেকে বি ডিস্টেন্স আমরা বার করতাম মানে অ্যাভারেজ ভেলোসিটির ক্ষেত্রে, এবারে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বার করতে বলেছে অ্যাট 81 এর ক্ষেত্রে। তাহলে এই এ আর বি এর মাঝে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা আমাকে শর্টার করে করিয়ে নিয়ে আসতে হবে। মানে প্রথমে এতটা ছিল, তারপরে মুভ করিয়ে এটাকে ছোট করলাম, তারপরে আরো ছোট করলাম, আরো ছোট করলাম,
দিয়ে একদম পয়েন্টে পার্টিকুলার লিমিটিং পয়েন্ট যেটা সেটা দেখি, তাহলে এটা টেন্ডেন্সিয়ালি বাইরে বেরিয়ে যাচ্ছে কি, তাই তো? যেটা আমরা হ্যাঁ স্যার। কনসেপ্টটা, যেটা আমরা তার মানে এই যে ডেল টি মানে টাইম ইন্টারভেলটা, এই টাইম ইন্টারভেলটা কি হতে হবে? নিয়ারেস্ট টু জিরো, যেটাকে আমরা বলি ডেল্টা টি টেন্স টু জিরো। টেন্স টু জিরো মানে একদম ট্যানজেন্ট কোথায় জিরো না, হচ্ছে? এই যে একদম যে লিমিটিং কন্ডিশনে যদি নিয়ে চলে আসি তাহলে এটা টেন্ডেন্সিয়ালি বেরিয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, মানে এই দেখ না, এটাকে যদি তুই এই পজিশনে প্রথমে তো এতটা লম্বা ছিল, তারপরে ওখান থেকে যদি আরেক যদি বি পয়েন্ট এখানে শিফট করাস তাহলে দেখ এ আর বির মাঝে ডিস্টেন্সটা আরো কমে গেল। এবারে বি পয়েন্টকে এইখানে শিফট করো তাহলে দেখ আরো কমে গেল ডিস্টেন্সটা, এখানে আরো শিফট করাতে থাক, ডিস্টেন্স কমতে 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 এমন কন্ডিশন আসবে, লিমিটিং কন্ডিশন, তখন এটা টেন্ডেন্সিয়ালি হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। যখন হচ্ছে আমরা ওই ডেরিভেটিভটা বুঝিয়েছিলাম তখন আমরা বুঝিয়েছিলাম না যে অ্যাভারেজ ভেলোসিটিতে আমার দুটো রেফারেন্স পয়েন্ট লাগে, আর ইনস্ট্যান্টেনিয়াসে কি ওখানে আমার একটাই রেফারেন্স পয়েন্ট থাকে। আমাকে দুটো এবার একটা রেফারেন্স পয়েন্ট থাকলে তুই তো ভ্যালু বার করতে পারবি না, তো সবসময় দুটো পয়েন্ট চাই, তাই না? হ্যাঁ স্যার বুঝেছি। তো দুটো পয়েন্ট চাওয়ার জন্য এখানে কি এমন একটা পয়েন্ট নিতে হবে যা, যেই পয়েন্টটা ধর এই যে এ পয়েন্টটা, এখানে এ পয়েন্টটা রয়েছে, বি পয়েন্টটা একদম ধর এই যে পয়েন্ট যেখানে করেছি, হয় এখানে খুব কাছাকাছি নিতে হবে, নয় আমি এই দিকেও নিতে পারি, এটা এ পয়েন্ট এই দিকেও নিতে পারি। বুঝতে পারলি ব্যাপারটা? হ্যাঁ স্যার ম্যাথসে দেখবি লিমিট বল, লিমিট ধর এরকম লেখা আছে, লিমিট টি টেন্স টু ওয়ান। এই ওয়ান মানে কিন্তু এক্স্যাক্টলি ওয়ান নয়, ওয়ান এর খুব কাছাকাছি, মেবি সেটা হতে পারে 0.0000009 সামথিং হতে পারে, ঠিক আছে, কিংবা 1.0000000 চলছেই একদম পুরো ওয়ান, মানে একদম এক্স্যাক্টলি ওয়ান নয়, ওয়ান এর একটু কমও হতে পারে, ওয়ান এর সামান্য একটু বেশিও হতে পারে, সেটাই হচ্ছে কি লিমিটিং কন্ডিশন, সেটাকেই আমরা লিমিট বলি, রাইট? তাহলে এখানে আমরা ডেল্টা টি কে কি নিয়ারেস্ট টু জিরো করে নিলাম, ঠিক আছে? তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিকে আমরা ডিসাইড করতে পারি কি, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা আর বাই ডেল্টা টি, এটাকেই আমরা লিখি ডিআর ডিটি, ডেরিভেটিভের ফর্মে। তার মানে আমরা যখন ডেরিভেটিভ করি, পজিশনকে যখন ডেরিভেটিভ করি তখন সেখানে আমরা কি বার করাই, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বার করাই। বোঝা গেল ব্যাপারটা? যখনই আমরা ডেরিভেটিভের নওবত আসে আমাদের, ঠিক আছে, তখনই আমাদেরকে ভেবে নিতে হয় সেটা হচ্ছে আমার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। বুঝতে পারলি? এবারে দেখ সেম অ্যাজ, এবারে আমরা কি পড়বো, সেই ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, এখানেও সেই একই গল্প, মানে যদি বাই চান্স সেটা আগের পজিশনে চলে যায় তাহলে সার্কুলার মোশনের ক্ষেত্রে, দ্যাটস ওয়াই এখানে ইনস্ট্যান্টেনিয়াস স্পিডও আসবে, তার মানে কেন এখানে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বার করাতে গেল লিমিট টি টেন্স টু জিরো, এখানে কিন্তু ডেল এস বাই ডেল টি, এখানে কিন্তু তখন পজিশন ভেক্টরটা হবে না, তখন এখানে শুধু মানে ডিস্টেন্সটা বোঝাবে। ক্লিয়ার? এবারে দেখ অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি বলছে কিন্তু, রাইট? মাথায় যেতে থাকে অ্যাভারেজ ভেলোসিটির ম্যাগনিটিউড নিচ্ছে, ডাইরেকশনটা নিচ্ছি না। এবার অ্যাভারেজ ভেলোসিটির সাথে আমি কম্পেয়ার করব অ্যাভারেজ স্পিডকে, ঠিক আছে? তখন ওখানে কি কন্ডিশন তৈরি হয় সেটাই এখন দেখবো। তাহলে কোনো কিছু কম্পেয়ার করতে গেলে আমি কি বলেছি, যখনই একটার সাথে আরেকটা কম্পেয়ার করতে দেবে তখনই আমি কি বলেছিলাম, ইউনিট এন্ড ডাইমেনশনে মনে আছে? ওখানে বলেছিলাম সঙ্গে সঙ্গে ডিভাইড করে দিবি যখনই কোনো কম্পারিজন থাকবে। তাহলে এখানে কার সাথে কার কম্পারিজন করতে হবে, এখানে অ্যাভারেজ, এখানে অ্যাভারেজ ভেলোসিটির সাথে অ্যাভারেজ ভেলোসিটি ভার্সেস অ্যাভারেজ স্পিড, এটার কম্পারিজন করতে হবে। তাহলে উপরে নিউমারেটরে কি রেখেছি, এটা অ্যাভারেজ ভেলোসিটি ডিভাইডেড বাই এটা কি অ্যাভারেজ স্পিড লিখলাম, এটা মানে অ্যাভারেজ স্পিড, স্পিডকেও মানে ভি দিয়ে ডিনোট করে, ভেলোসিটি ডিনোট করলে শুধু মাথায় এই ভেক্টর সাইন থাকবে, আর স্পিড ডিসাইড করলে মাথায় কোনো সাইন থাকবে না। ঠিক আছে, কি বুঝতে পারলি না পারলি না এটা? স্যার আরেকবার বলবে কি বললে? হ্যাঁ স্যার আরেকবার একটু বলুন। হ্যাঁ দেখ, এখানে আমি বললাম কি অ্যাভারেজ, এখানে আমি কি করতে চাইছি, এবারে আমি করতে চাইছি এই যে অ্যাভারেজ ভেলোসিটির সাথে অ্যাভারেজ স্পিড কে আমি কম্পেয়ার করতে চাই, রাইট?
তো কম্পেয়ার করতে গেলে আমাকে কি করতে হবে, ইউনিট এন্ড ডাইমেনশন আমি বলেছিলাম কম্পেয়ার করতে গেলে আমাকে যেটা দিয়েছে সেটার সাথে আরেকটা যেটা দিয়েছে সেটাকে সিম্পলি ডিভাইড করে দিতে হবে। এই উপরে যেটা লিখেছি এটা কি অ্যাভারেজ ভেলোসিটি, আর নিচে যেটা লিখেছি সেটা কি অ্যাভারেজ স্পিড। স্পিড বলছি এটা, কিন্তু এটা স্পিড, এটা অ্যাভারেজ স্পিড, আর এটা অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি যেটা মাথায় ভেক্টর সাইন দিয়েছি, আর এখানে মাথায় ভেক্টর সাইন নেই, মানে এটা অ্যাভারেজ স্পিড বোঝাচ্ছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবারে অ্যাভারেজ ভেলোসিটির এখনই আমরা ফর্মুলা কি বার করলাম, ডেল্টা আর ভেক্টর বাই ডেল্টা টি, তাই তো? এটা অ্যাভারেজ ভেলোসিটি ডিভাইডেড বাই অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিডের ফর্মুলা এখনই কি বার করলাম, ডেল্টা এস বাই ডেল্টা টি, তাই তো? তাহলে ডেল্টা টি আর ডেল্টা টি কেটে গেল, তাহলে এখানে অ্যাভারেজ ভেলোসিটি যেটা বাই অ্যাভারেজ স্পিড যেটা ইকুয়াল টু কি ডেল্টা আর বাই ডেল্টা এস। দেখা গেল কি, তাই তো? এবারে আমরা আগের একটা ডেরিভেশনে, আজকে সকালের ডেরিভেশনে এটা পড়েছিলাম যে ডিস্টেন্স অলওয়েজ গ্রেটার দেন কি হবে, ডিসপ্লেসমেন্ট, তাই তো? ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট যখন পড়েছিলাম তখন কি দেখেছিলাম, হ্যাঁ স্যার, হ্যাঁ। ইম্পর্টেন্ট হ্যাঁ, স্যার। ফর্মুলা লেখালাম না, যে ডিস্টেন্স অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট হবে। তাহলে এইখানে দেখ, ডেল্টা এস যদি ডেল্টা আর এর থেকে বড় হয়ে যায় তাহলে অ্যাকর্ডিং টু ইনক্লিটিস যে ফর্মুলা রয়েছে সেখান থেকে আমি বলতে পারি যে এই অ্যাভারেজ স্পিড, এটা কিন্তু স্পিড, অ্যাভারেজ স্পিড অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু হবে অ্যাভারেজ ভেলোসিটি। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানেও এটা স্টার করে রাখো, তাহলে একটা এটা আমাদের কাজে লাগবে যে অ্যাভারেজ স্পিড অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু কি হবে, অ্যাভারেজ ভেলোসিটির সাথে। তোরা এরকম ভাবে যদি না মনে রাখতে পারিস তো সিম্পলি লিখে রাখ অ্যাভারেজ স্পিড, এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড, আর এটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। ঠিক আছে, দেখো এবারে দেখো অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনও আবার গল্প দেখবো আমরা, হ্যাঁ? ধর এটা একটা পাথ, এখানে আমার পি পয়েন্টে আমার ভেলোসিটি বলে দিয়েছে v1। ঠিক আছে, এখানে ধর একটা পয়েন্ট রয়েছে কিউ পয়েন্টে আমাকে ভেলোসিটি বলে দিয়েছে v2। ঠিক আছে, ক্লিয়ার? এবারে অ্যাক্সিলারেশন মানে আমরা কি জানি, অ্যাক্সিলারেশন মানে আমরা জানি যে টাইম রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, তাই তো? এইটা কিন্তু ইম্পর্টেন্ট। কোনটা? এই যে চেঞ্জ অফ ভেলোসিটি, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। আমি যদি কাউকে নর্মালি জিজ্ঞেস করি যে অ্যাক্সিলারেশন কি, সে বলে দেয় যে ভেলোসিটি বাই টাইম। অ্যাকচুয়ালি কিন্তু নট ভেলোসিটি, অ্যাক্সিলারেশনে সবসময় আমার দুটো ভেলোসিটি লাগবে, একটা ইনিশিয়াল একটা ফাইনাল। দ্যাটস ওয়াই আমি লিখছি চেঞ্জ অফ ভেলোসিটি। ঠিক আছে, ছোটবেলায় আমাদের কোশ্চেন করা হতো ক্লাস 9-এ যে অ্যাক্সিলারেশনের ইউনিটে সেকেন্ড স্কোয়ার কেন হয়। একটা হয় তাহলে চেঞ্জ ইন ভেলোসিটির জন্য, আর একটা হয় টাইম রেটের জন্য। বোঝা গেছে? তাহলে তো ভেরি কোশ্চেন করে স্কুলে যে সেকেন্ড স্কোয়ার কেন লিখি অ্যাক্সিলারেশনের ইউনিটে, তাহলে বলতে পারবি একটা চেঞ্জ ইন ভেলোসিটির জন্য আর একটা টাইম রেটের জন্য, দুটো কন্ডিশন। বোঝা গেছে কি, তাই তো? হ্যাঁ স্যার। এবারে দেখো চেঞ্জ ইন ভেলোসিটি মানে আমি ডেল্টা ভি লিখতে পারি সেটাকে। চেঞ্জ ইন ভেলোসিটি মানে কি বললাম, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, তাই তো? এইখানে এই পয়েন্টে এখান থেকে মুভ করতে শুরু করেছে, তাহলে এইটা আমার ইনিশিয়াল ভেলোসিটি, ভি ইনিশিয়াল লিখলাম, মানে যেটাই হচ্ছে v1। আর এটা কি আমার ফাইনাল পয়েন্ট, তাহলে এটা কি আমার ভি ফাইনাল। ক্লিয়ার?
এটা ইনিশিয়াল, এটা ফাইনাল। তাহলে আমাকে কি করতে হবে, এদের ডিফারেন্স করলেই আমি হচ্ছে এদের চেঞ্জ ইন ভেলোসিটি পাবো, তাই তো? তাহলে ভেক্টরের সাবট্রাকশন যখন আমরা পড়েছিলাম, তাহলে এই সাবট্রাকশনকে আমরা লিখতে পারি ভিএফ প্লাস মাইনাস ভিআই লেখা যায়, তাই তো? তাহলে এখানে দেখ মাইনাস আই, দেখ এতদূর পর্যন্ত লেখা হয়েছে কিনা আগে বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। ভেক্টর সাবট্রাকশন করছো তো এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেক্টর সাবট্রাকশন করবো এবার এখানে। তাহলে এখানে কি মাইনাস ভিআই, কিন্তু এখানে আছে আমার এটা কি প্লাস ভি, মানে প্লাস ভিআই, তাই তো? তাহলে এই ডাইরেকশনকে যদি নিয়ে আসতে হয়, এটাকে জাস্ট ট্রান্সলেশন করব, বাট অপোজিট ইন ডাইরেকশন, সেম, মানে এটাকে তুলে নিয়ে পড়ে এলাম বাট অপোজিট ইন ডাইরেকশন। তাহলে এটা কি হয়ে গেল, মাইনাস ভি ওয়ান হয়ে গেল, তাই তো? এখানে কি ডেল্টা ভি মানে কি ছিল, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, তাই তো? ভি ফাইনাল মানে কোনটা ছিল, ভি টু প্লাস মাইনাস ভি ওয়ান হয়ে গেল। আলটিমেট কি ভি টু মাইনাস ভি ওয়ানই করলাম তো, এটাকে জাস্ট তুলে নিয়ে চলে এলাম এখানে নেগেটিভ ডাইরেকশনে। ক্লিয়ার হলো? তাহলে এই যে দুটো ভেক্টর, এদের রেজাল্টেন্ট কোনটা হলো, এখানে প্যারালোগ্রাম ড্র করে দাও, তাহলে এটা হয়ে গেল এদের রেজাল্টেন্ট। ক্লিয়ার? দেখ এটা বুঝতে পারলি কিনা আগে বল। তাহলে এই ডিভি বাই ডিটি কি হয়ে গেল, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন। দেখ এটা ক্লিয়ার হলো কিনা বল সবার আগে। এখানে কি করলাম, এখানে আর একটা পয়েন্ট নিয়েছি, বললাম যে এই পয়েন্টে এসে এই পার্টিকেলটা সে তার আগের ইনিশিয়াল ভেলোসিটিতেই পৌঁছে গেছে, তাই জন্য এটা ভি ওয়ানই লিখে দিলাম। তাহলে আমরা কি জানি চেঞ্জ ইন ভেলোসিটি কি ভি ওয়ান মাইনাস ভি ওয়ান, তাহলে আবার জিরো হয়ে যাচ্ছে। তাহলে এখানে ভেলোসিটিটা মানে অ্যাক্সিলারেশন মানে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন দিয়ে এই পয়েন্টটাকে কি, এই পয়েন্টটা আমরা দেখাতে পারছি না, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন কত, জিরো হয়ে যাচ্ছে না? কিন্তু অ্যাকচুয়ালি তো পার্টিকেলটা মুভ করছে, তখন সেটা বোঝানোর জন্য এখানে আমরা নিয়ে এলাম ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশনের কনসেপ্ট নিয়ে এলাম, ঠিক আছে? যেখানে ডেল্টা টি টেন্ডস টু জিরো, তাহলে কি ডেল ভি বাই ডেল টি হয়ে গেল, এটাই হচ্ছে ডিভি বাই ডিটি। তাহলে যখন অ্যাক্সেলারেশনকে আমরা ডেরিভেটিভ করি, ডেরিভেটিভের ফর্মে লিখি ডিভি বাই ডিটি। তোকে যদি জিজ্ঞেস করে যে ভাই এই ডিভি বাই ডিটি এটা কি অ্যাকচুয়ালি, তুই বলে দিলি অ্যাক্সেলারেশন, কত সুন্দরভাবে বলে দিলি এটা অ্যাক্সেলারেশন, তাই তো? কিন্তু এটা অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেশন নয়, এটা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশনের কথা বলছিস তুই। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। ওকে, বলেছে একটা আরেকবার স্কুটার, একটু বলো। হ্যাঁ এখানে বলেছে একটা স্কুটার ডিউ টু ইস্টের দিকে গেছে 10 মিটার পার সেকেন্ডে, দিয়ে রাইট হ্যান্ডে 90 ডিগ্রি টার্ন নিয়েছে, মানে টুয়ার্ড সাউথ, মানে সাউথেই গেছে, সাউথেও গেছে 10 মিটার পার সেকেন্ডে। তোকে বার করতে হবে চেঞ্জ ইন ভেলোসিটি অফ দ্য স্কুটার, আর এর ডাইরেকশনও বলতে হবে। আচ্ছা 30 সেকেন্ডস টাইম। দেখো এখানে কি 10 মিটার ইস্টে গেছে, তাহলে এটা আমার ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি আমি ধরে নিলাম ইস্টে গেছে মানে কি 10 আই ক্যাপ ধরে নিলাম, তাই তো? এক্স অ্যাক্সিস পজিটিভ, পজিটিভ এক্স অ্যাক্সিস মানে কি আই ক্যাপ ধরে নিলাম, এটা কি ফাইনাল, এটা কি নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস মানে কি মাইনাস 10 জে, হ্যাঁ কি না? তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি মানে কি ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি মাইনাস 10 জে, মানে ফাইনাল মাইনাস 10 জে ধরেছিলি মাইনাস 10 আই, রাইট? তাহলে এর ম্যাগনিটিউড যদি বার করতে হয়, ম্যাগনিটিউডে তো দুটোই স্কোয়ার হয়ে যাবে, 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার মানে রুট ওভার 100, মানে 200, 200 মানে রুট 10 রুট 2, ঠিক আছে? এবারে ডাইরেকশন কোন দিকে হবে, ডাইরেকশন সেটা বলো, সেটা ইম্পর্টেন্ট আমার কাছে, ডাইরেকশনটা বলো। স্যার বললাম যে শুনতে পেরেছো? না শুনতে পাইনি, বলো। বললাম যে তুই না মেসেজ করে দে, আমি শুনতেই পাচ্ছি না, আওয়াজটা টানা হয়ে যাচ্ছে।
দেখ এটা সবাই বুঝেছিস তো? স্যার ডিরেকশন বার করাটা একটু শিখিয়ে দাও তো। হ্যাঁ হ্যাঁ শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার এটা হয়ে গেছে? ডিরেকশনটাতে প্রবলেম হচ্ছে। ওকে এটা হয়েছে? হ্যাঁ হ্যাঁ ওকে দেখো তাহলে মুছে দেবো এটা। দেখো ডিরেকশন কি করে বার করাতে হয়। ডিরেকশনে আমরা সিম্পলি ভেক্টরের সাবট্রাকশনের ফর্মুলা ইউজ করব, তাই তো? ডেল্টা ভি মানে এখানে আমরা কি জানলাম, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। তাহলে ভি ফাইনাল প্লাস মাইনাস ভি ইনিশিয়াল লিখতে পারি আমি, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এইটা হচ্ছে আমার ফাইনাল, এটা ভেলোসিটি ফাইনাল, এটা ভেলোসিটি হচ্ছে ইনিশিয়াল আমার, রাইট? তাহলে এইটাকে কি ফাইনাল যেমন আছে তার ফাইনালের দিকে রাখো। এটা কি পজিটিভ, বাট এখানে আছে কি নেগেটিভ, তার মানে ডিরেকশনটা উল্টে যাবে সিম্পলি, তাই তো? মাইনাস আছে না এখানে, হ্যাঁ স্যার তাহলে তাহলে ডিরেকশনটা কি উল্টো দিকে উল্টে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে এদের রেজাল্টেন্ট কি, এদের মাঝে যে অ্যাঙ্গেল সেটা রেজাল্টেন্ট এটাই হবে অবভিয়াসলি, হ্যাঁ কি না? এটা তো সাউথ ইস্ট আসছে। এটা এটা সাউথ, এটা কি সাউথ ওয়েস্ট। এটা তাহলে ডিরেকশন কি সাউথ ওয়েস্ট হয়ে গেল, গল্প শেষ। ঠিক আছে? সাবট্রাকশনেরটা দিয়ে করতে হবে সব। হ্যাঁ একদম একদম ঠিক আছে। আরেকটা আমার হাতে সময় এতটাই কম। ঠিক আছে হয়েছে এটা। আমার এখন গ্র্যাভিটিটাই করানো হয়নি, আজকে লেটে চলছে ট্রেন। এবারে দেখো মোশন আন্ডার গ্র্যাভিটি, রাইট? এটা স্টার্ট করব। তার মানে মোশন আন্ডার গ্র্যাভিটি, গ্র্যাভিটি ওয়ার্ডটা আসছে কি মানে অ্যাক্সেলারেশন ডিউ টু কি, ডিউ টু আর্থ। আর্থ যদি কোনো অবজেক্ট তার নিজের সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে, সেটাকে কি বলছি আমরা, গ্র্যাভিটেশনাল ফোর্স বলি, তাই তো? হ্যাঁ আর ওখানে যে অ্যাক্সিলারেশনটা তৈরি হয় সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, ঠিক আছে, যেটাকে আমরা জি বলি। জি এর ভ্যালু হচ্ছে অলমোস্ট, যেটা আমরা ইন জেনারেল করে থাকি, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা নিউমেরিক্যালস এর ক্যালকুলেশনের জন্য এটাকে করে নিই 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এবারে এই জি এর ভ্যালু 9.77 থেকে 9.84 পর্যন্ত হয়, মিনিমাম এটা হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে? এটা অ্যাভারেজ করে এখানে লেখা হয় ইন জেনারেল। এই যে আমরা যে 10 লিখে দিই না এখানে, এই যে জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা যদি অরিজিনালি যদি হয়ে যেত না তাহলে কিন্তু আর্থে প্রচুর কিছু চেঞ্জেস হয়ে যেত। মানে আর্থে এই এত কিছু নর্মাল ভাবে হতো না, জাস্ট 0.2 চেঞ্জেস এর জন্য, ঠিক আছে? এগুলো কখনো পরে বলবো, রাইট? হয়েছে? তাহলে এখন আপাতত জেনে রাখ এটা জি, ঠিক আছে? এবারে দেখ, এই যে তোদেরকে আমি বলেছিলাম যে প্রজেক্টাইল আমরা উইদাউট ফর্মুলা দিয়ে করব বা কিছু কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই, তাই বলেছিলাম, মনে আছে ক্লাসে? তার প্রথম স্টেপ দেখো এখানে, একটা জিনিস সাইন কনভেনশন তোকে মনে রাখতে হবে, সেটাই হচ্ছে এই উপরের দিকে উঠলে সেটা হয়ে যাবে প্লাস, নিচের দিকে নামলে সেটা হয়ে যাবে মাইনাস। এইটা যদি মনে রাখিস তাহলে আর কোনো ফর্মুলা তোর মনে রাখার কোনো দরকার নেই, রাইট? উপরে গেলে প্লাস, নিচে গেলে মাইনাস, মানে এরকম ভাবে তোরা মনে রাখতে পারিস, উপরে যাচ্ছে মানে এটা ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ দিক, আর নিচে যাচ্ছে মানে ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ দিক, ঠিক আছে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এবারে দেখো সবার ফার্স্ট যে কেসটা আমরা করব সেটা হচ্ছে when particle is released from some height। তার মানে ধর এইখানে এটা হচ্ছে আমার বিল্ডিং, এই বিল্ডিং এর উপরে রাহুল দাঁড়িয়ে আছে, রাহুল জায়কার এখানে বলটা হাতে নিয়ে ধরে রয়েছে, রাইট? আর এটা হচ্ছে আমার গ্রাউন্ড প্লেন, এটা উপর থেকে বলটা ফেলবে নিচে, রাইট? তাহলে এই পজিশনে ওর ইনিশিয়াল ভেলোসিটি কত, ইউ ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এখানে দেখ, এখানে প্রথমত একটা জিনিস বলে রাখি, এই যে মোশনের যে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন যে তিনটে ফর্মুলা আমরা করলাম, ডেরিভেশন করলাম বা ফর্মুলা গুলো, অনেকে বলে যে ভি ইকুয়াল টু ইউ, কখন প্লাস লাগাতে হবে কখন মাইনাস লাগাতে হবে এটাতেই কনফিউজড হয়ে যায়, ঠিক আছে?
এখানে কনফিউশনের কোনো জায়গা নেই, সবসময় তোরা প্লাস লাগাবি আর এই সাইন কনভেনশন ইউজ করবি। কি করে করতে হয় সেটাই এখন আমরা দেখব। দেখো তাহলে এখানে আমি কি বার করতে হবে, যে পার্টিকেল রিলিজ করেছে তাহলে এখান থেকে এটার হাইট কত হবে সেটা আমরা বার করাবো। যদি পার্টিকেল উপর থেকে ফ্রি ফল করে তাহলে ফর্মুলা কি, এটার হাইট ধরে নিলাম আমি h, ফর্মুলা কি s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ার, তাই তো? তাহলে বলটা উপর থেকে নিচে পড়ছে তাহলে এখানে u কত 0, তাই তো? s কত, এখান থেকে এই পজিশনে আসছে, ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে, নিচের দিকেই হচ্ছে। নিচের দিকে মানে কি সাইন আসবে, মাইনাস সাইন। তাহলে s এর জায়গায় আমি কি লিখবো, মাইনাস h, তাই তো? u কত 0, তাহলে পুরো পার্টটাই 0 হয়ে গেল, হাফ। নিচের গ্র্যাভিটি কোন দিকে, বলটার গ্র্যাভিটেশনাল ফোর্স অলওয়েজ নিচের দিকে হয়, সব সময় নিচের দিকে, তার মানে গ্র্যাভিটেশন কত, মাইনাস জি। আর এখানে যেমন টি স্কোয়ার আছে টি স্কোয়ারই থাকলো। তাহলে এখানে কি মাইনাস মাইনাস ক্যান্সেলড হয়ে গেল, তাহলে এইচ ইকুয়াল টু কি হয়ে গেল, হাফ জিটি স্কোয়ার, তাই তো? হ্যাঁ কি না? তো স্যার হ্যাঁ, এইচটাকে তুমি মাইনাস কেন নিলে? ওটা তো এমনি পুরো বিল্ডিংটার হাইট। না না না, আমি তোকে বললাম কি এখানে ওরকম কোনো, এখানে আমরা সবসময় সাইন কনভেনশন ইউজ করবো কাইনেমেটিক্স এ। হাইট ফাইট ওগুলো নয়, হাইট নিচে নামলেই সেটা হচ্ছে আমার মাইনাস, উপরে গেলে প্লাস, রাইট? সাইন আচ্ছা কনভেনশন ইউজ আচ্ছা করলে, কারণ এখানে প্লাস হবে না মাইনাস হবে আমার কোনো জানার দরকারই নেই, আমি ওই কনফিউশন দূর করার জন্যই সাইন কনভেনশন ইউজ করবো আমরা, রাইট? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আমরা সাইন কনভেনশন এখানে ইউজ করেছি কি, উপরে গেলে প্লাস নিচে গেলে মাইনাস, রাইট? কিন্তু এখনই হচ্ছে ধর আমাদের ডাক্তারবাবু বললো স্যার যেই প্রসেসে করছে আমি এই প্রসেসে করবোই না, আমি স্যারের থেকে আলাদা প্রসেসে করবো, ঠিক আছে? ও কিন্তু সেই প্রসেস, ও নিজের চয়েস রয়েছে সেখানে। আমি কি ধরেছিলাম, যখন উপরে যাচ্ছিলাম আমি প্লাস ধরেছিলাম, ডাক্তার বললো যে না আমি প্লাস নেবো না, আমি মাইনাস নেবো। আর নিচে যখন যাচ্ছে আমি কি নিয়েছিলাম, মাইনাস নিয়েছিলাম, ডাক্তার বললো না আমি উল্টোটা নেবো, প্লাস নেবো, ঠিক আছে? তাহলে সেটাতেও করে আমরা দেখবো। তাহলে দেখ আমরা সবসময় এই এই মেথডটাই ইউজ করব, আমি শুধু দেখাচ্ছি যে এরকম ভাবেও করানো যায়, মানে এখানে অ্যাকচুয়ালি পাথের উপরে ডিপেন্ড করে না কোনো কিছু, ঠিক আছে? সেটাই দেখানোর জন্য এটা দেখাচ্ছি। তাহলে বলটা উপর থেকে নিচে আসছে, তাই তো? তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট কি, এইচ, এইচ ও কি পজিটিভ ধরেছে, নিচের দিকে নামলে পজিটিভ ধরেছে, এইচ এইচই থাকলো, ইউ তো আমার 0, তাহলে হাফ, জিও কোথায়, নিচের দিকে নামছে, ও কি ধরেছে, পজিটিভ ধরেছে, তাহলে দেখ জিটি স্কোয়ার। ওর আনসার আর আমার আনসার দুজনেরই আনসার সেম এলো। দেখ এটা বুঝতে পারলি কি পারলি না আগে বল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পুরো ক্লিয়ার? হ্যাঁ। ওকে, সবার লেখা হয়ে গেছে, মুছে দি তাহলে। হুম। এটা কর দেখি তোরা নিজেরা। এবারে বলছে when particle is projected up from some height above the ground, ধর এটা হচ্ছে রয়েছে এখানে, ডাক্তার উঠে গেছে, উপরে উঠে ছাদের উপরে উঠেছে, এবারে বল নিয়ে খেলছে, ঠিক আছে? বলটা উপরের দিকে থ্রো করেছে, বলটা উপর দিয়ে গিয়ে ঘুরে গেছে, নিচে আবার পড়েছে, ঠিক আছে? নিচে পড়ে গেছে, ঠিক আছে? দিয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। তো বল এখানে হচ্ছে হাইট কত হবে, বল ততক্ষণ আমি একটু খেয়ে নিই। দেখ এই বলটা শোনাছে তো, বলটা এখানে নিচে নেমে আসছে, এই যে পার্টিকুলার যে পয়েন্টে ভেলোসিটিটা 0 হয়ে গেল, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলে মোমেন্টারিলি রেস্ট, মোমেন্টারিলি রেস্ট পজিশন। এখান থেকে দেখ এই বলটা উপর থেকে থ্রো করলো, এটাই কি ওর ইনিশিয়াল পজিশন ছিল, এই ইনিশিয়াল পজিশন এখান থেকে কি ফাইনাল পজিশন এলো, তাহলে কি হাইটটা কি ডাউনওয়ার্ডস তো, তাহলে হাইট ডাউনওয়ার্ডস হলে হাইট কি হবে, নেগেটিভ সাইন, হ্যাঁ কি না?
তাহলে এই বলটা নিচের দিকে আচ্ছা। আসছে, তাহলে গ্র্যাভিটেশনও নিচের দিকে, গ্র্যাভিটেশন বলেছি সবসময় কি নেগেটিভই হবে, তাহলে জি সবসময় কি নেগেটিভ। আমার নর্মাল ফর্মুলা কি হাইটের এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার লিখে দাও আগে চোখ বন্ধ করে। এখানে এস কি মাইনাস, তাহলে মাইনাস হাইট, হাইট মানে এই হাইটটার কথা, ঠিক আছে, মাইনাস হাইট, ইউ কি ইউই থাকলো ইউটি, আর এটা কি হয়ে গেল এ কি মাইনাস জি ইন্টু টি স্কোয়ার, তাহলে হয়ে গেল এইচ মাইনাস এইচ ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে। স্যার এখানে ইউ ইকুয়ালস টু টি টা কেন লিখেছো একবার বলবে? ইউ ইকুয়ালস টু টি, ইউ ইকুয়ালস টু টি না, ওটা পজিটিভ রে বাবা। ও ইউ আচ্ছা আচ্ছা ঠিক ইউ আছে। আপওয়ার্ড গেছে বলে পজিটিভ। এখানে হাইটটা কেন নেগেটিভ হলো বুঝতে পারলি? কেউ হ্যাঁ, এখানে হ্যাঁ। কোশ্চেন করে উপরের দিকে তো গেল, তাহলে হাইটটা কেন নেগেটিভ হলো? উপরে তো গেল, উপরে গিয়ে তো আবার নিচে আসছে তাই না, উপরে যাচ্ছে স্যার সেটা ভি আবার ইকুয়ালস টু 0 যে পয়েন্টটা ওখান থেকে কাউন্ট করা হয়? না না ওখান থেকেও কাউন্ট নয়, এইখান থেকে তুই বলটা ছড়েছিস তাহলে এটা তোর ইনিশিয়াল পজিশন। হ্যাঁ। ম্যাক্সিমাম হাইটটা ডাউনওয়ার্ডস তাই? না 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 বলটা এখান থেকে থ্রো করলি, বলটা ম্যাক্সিমাম হাইটে গেল, বলটা তো আবার এই পজিশনে আসবে, এইখানে যখন আসছে তখন আমি আমার ওয়াচ স্টার্ট করলাম, মানে এই পয়েন্টটাকে এখন আমি ইনিশিয়াল ধরলাম, এইটা তো আমার কোনো দরকারই নেই এই পার্টটা, ঠিক আছে। এইখান থেকে ইনিশিয়াল পয়েন্ট স্টার্ট করলাম, তাহলে ডাউনওয়ার্ডস হয়ে গেল এটা আমার কাছে। এটা কেন করলাম? এই তো ইনিশিয়াল পয়েন্টকে ক্রস করে আবার ফাইনাল পজিশনে যাচ্ছে, দ্যাটস ওয়াই এটা নেগেটিভ নিলাম আমরা। মানে উপরের পয়েন্টটা কোনো কাজেরই না? না কোনো কাজেরই নয় আমার, ঠিক আছে না, আলটিমেট ফাইনাল ডেস্টিনেশন যেটা, ফাইনাল ডেস্টিনেশন না, ফাইনাল পজিশন যেটা সেটার উপরে ডিপেন্ড করবে সেটা কোথায় কিন্তু স্যার যাচ্ছে। ওপরের ভ্যালুগুলো না নিলে আমরা কি হাইটটা বের করতে পারবো? উপরের ভ্যালুগুলো তোকে বলে দেবে পরীক্ষার সময়, যদি উপরেরটা বলা থাকে তখন তোকে উপরেরটা বার করতে হবে, যদি তোকে শুধু এইটা ক্যালকুলেট করতে হবে, এই যে শুনলো এখান থেকে তাহলে এইটার ডিস্টেন্স বার করতে হবে এখান থেকে এখানে, তাহলে কিন্তু তোকে ক্যালকুলেট করতে হবে, তখন ওখানে তোকে ডেটা দিয়ে দেবে পরীক্ষায়, ঠিক আছে। বুঝতে পারলি কি পারলি না? এবারে আমরা পড়বো টাইম অফ অ্যাসেন্ট। টাইম অফ অ্যাসেন্ট কাকে বলছে সেটা দেখছি। ধর এখানে আমার বল রয়েছে, বলটাকে আমি থ্রো করেছি, থ্রো করলাম, এই পয়েন্টে পৌঁছালো, এই পয়েন্টে কি আমার ম্যাক্সিমাম হাইট, এখানে তাহলে আমার কি ভিটা জিরো হয়ে যাচ্ছে, ভিটা জিরো হয়ে যাচ্ছে বলে এটা কি আবার নিচের দিকে আসছে, তাই তো। বলটা যখন উপরের দিকে যাচ্ছে এই এই পজিশন থেকে এই পজিশনে, মানে এটাকে যদি অর্ধেক করে দিই আমি, মানে এই পজিশন থেকে এই পজিশন যখন যাচ্ছে আপওয়ার্ড, তখন যে টাইমিংটাকে লাগছে সেই টাইমিংটাকে আমি কি বলছি, টাইম অফ অ্যাসেন্ট। বল যখন উপরে যাচ্ছে আর বল যখন নিচে নামছে তখন সেই যে টাইমটা লাগছে উপর থেকে নিচে নামতে সেটাকে আমি কি বলছি, টাইম অফ ডিসেন্ট। হলো, তাহলে তোকে যদি বলে তাহলে টোটাল কতক্ষণ বলটা ফ্লাইটে ছিল, মানে ফ্লাইট করছিল, মানে কতক্ষণ শূন্য ছিল, তাহলে টাইম অফ অ্যাসেন্ট প্লাস টাইম অফ ডিসটেন্স সেটাই হচ্ছে কি টাইম অফ ফ্লাইট, তাহলে টাইম অফ ফ্লাইট যেটা সেটাই কি ইকুয়াল টু টাইম অফ অ্যাসেন্ট প্লাস টাইম অফ ডিসেন্ট। বোঝা গেল? এটা এটা আগে বোঝা গেল কিনা বলো। ওকে, এই যে ভি ইকুয়াল টু জিরো, তার মানে বলটা এইখানে এসে কিছু সময়ের জন্য রেস্ট পজিশনে চলে আসছে, তাহলে ভি যখন একটা হাইটে গিয়ে জিরো হয়ে যাচ্ছে তখন এইটাকে আমরা কি বলছি, মোমেন্টারিলি রেস্ট। তাহলে রেস্ট আর মোমেন্টারি রেস্টের মধ্যে ডিফারেন্স বুঝতে পারলি? মোমেন্টারি রেস্ট কাকে বলে, ঠিক আছে। হ্যাঁ, when the object is at rest for the time being. হ্যাঁ হলো, তাহলে এবারে দেখো, এবারে এক একটা করে আমরা ক্যালকুলেট করব। প্রথমে আমরা ক্যালকুলেট করব টাইম অফ অ্যাসেন্ট। টাইম অফ অ্যাসেন্ট মানে এই বলটা এখান থেকে উপরে যেতে কত টাইম লাগলো, ঠিক আছে। তাহলে নর্মাল কোন ফর্মুলাটা ইউজ করব, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, উপর থেকে বলটা উপরে থ্রো করলো, তাহলে ইউ কি আমার ইউ পজিটিভ, তাই তো,
উপর দিকে থ্রো করলে পজিটিভ হয় তো, আর ভি কি জিরো, আর এ কি বল উপরে থ্রো করলেও তো গ্র্যাভিটি সবসময় কি নেগেটিভ দিকেই হয়, তাহলে মাইনাস জি ইন্টু টি, তাহলে এটা কি হয়ে গেল ইউ মাইনাস জিটি, তাহলে এটাকে এদিকে নিয়ে আয় জিটি ইকুয়াল টু ইউ, তাহলে টি ইকুয়াল টু কত হয়ে গেল ইউ বাই জি, আচ্ছা টি ইকুয়াল টু তাহলে হয়ে গেল ইউ বাই জি, রাইট। এই টি মানে কি টাইম অফ অ্যাসেন্টের ফর্মুলা তাহলে হয়ে গেল ইউ বাই জি। ব্যাপারটা ক্লিয়ার? দেখ এখানে এই পজিশন থেকে বলটা উপরে গেল, দিয়ে বলটা কি আবার নিচে নেমে এলো, তাহলে নিচে নামার টাইমটাকে আমি কি বলছি টাইম অফ ডেসেন্ট, তাহলে বলটা যে পজিশন থেকে স্টার্ট করেছিল সেই পজিশনেই ফিরে এলো। এখানে তোদের বোঝার জন্য আমি এতটা গ্যাপ রেখেছি, অ্যাকচুয়ালি এতটা গ্যাপও হয় না, মানে খুব স্লাইড একটা গ্যাপ হয়, ঠিক আছে, মানে খুব কাছাকাছি গ্যাপটা হয়। তার মানে এ পয়েন্ট আর বি পয়েন্ট একই জায়গায় কোইনসাইড করছে, তার মানে কি ডিসপ্লেসমেন্ট জিরো, তাই তো? হ্যাঁ স্যার। ডিসপ্লেসমেন্ট তাহলে কি হয়ে যাচ্ছে একই পজিশনে পৌঁছানোর জন্য ডিসপ্লেসমেন্ট জিরো, মানে নো ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। নো ডিসপ্লেসমেন্ট মানে কি অ্যাক্সিলারেশনও তার মানে জিরো, ডিসপ্লেসমেন্ট হয়নি মানে ভেলোসিটি হবে না, ভেলোসিটি হয়নি মানে অ্যাক্সিলারেশনও হবে না। তাহলে এখানে আমরা এই ফর্মুলাটা আরামসে লিখতে পারি v স্কোয়ার ইকুয়াল টু 2as, তাহলে ভেলোসিটি তো আমার কিছুই হয়নি, তাই তো, মানে অ্যাক্সিলারেশন তো জিরো, তাহলে v স্কোয়ার ইকুয়াল টু কত ইউ স্কোয়ার, তাহলে v ইকুয়াল টু কত হয়ে গেল ইউ লেখা যায়, আর ইউ মানে কি এখনই আমরা বার করে নিয়েছি, মানে তাহলে এখানে কি বলছে ভেলোসিটি, এটার যা ভেলোসিটি এটারও তাই ভেলোসিটি, তাই কি না? সেম যদি ভেলোসিটি স্যার হয়, ডিসপ্লেসমেন্টটা জিরো কেন করলে? ডিসপ্লেসমেন্ট জিরো কেন করলাম, হ্যাঁ। দেখ এটাই এ পয়েন্ট থেকে থ্রো করেছিলাম, রাইট, হুম। বলটা তো আবার উপর থেকে নিচে এসে ওই এ পয়েন্টটাতেই পড়লো, মানে বি পয়েন্ট এখানে আমি লিখেছি তোদের বোঝানোর জন্য, আলটিমেট এ পয়েন্ট আর বি পয়েন্ট সেম সেম পয়েন্ট, তার মানে মানে কি একই দিকে ডিসপ্লেসমেন্ট হবে কি, আর কি। মানে একই পয়েন্ট যেখান থেকে ইনিশিয়াল হ্যাঁ হয়েছিল হ্যাঁ। সেখানেই তো বলটা ফিরে এলো, তুই একটা আচ্ছা বলকে আচ্ছা। উপরে তোর পেন্ট হাতে যে পেন্ট রয়েছে উপর দিকে ছোঁও, আবার তোর হাতেই তো ফিরে এলো, তাই তো? তার মানে কি হ্যাঁ এই ডিসপ্লেসমেন্ট কি জিরো তো, হ্যাঁ হ্যাঁ। তাহলে ডিসপ্লেসমেন্ট জিরো হলে ভেলোসিটি জিরো মানে অ্যাক্সিলারেশন জিরো, দ্যাটস ওয়াই কি মানে ইনিশিয়াল আর ফাইনাল ভেলোসিটি দুটোই সেম হয়ে যাচ্ছে, বাট হুম হুম। ম্যাগনিটিউড দ্য সেম, বাট উল্টো দিকে আসছে বলে এখানে আমি কি লিখতে পারি তাহলে ভেলোসিটি ভেক্টরটা মাইনাস ইউ, ডিরেকশনটা তো আলাদা, তাই না, একটা উপরের দিকে একটা নিচের দিকে, হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে মানে ইউ ভেলোসিটিতে যখন যাচ্ছিল তখন টাইম অফ অ্যাসেন্ট কত ছিল ইউ বাই জি, তাহলে ম্যাগনিটিউড তো সেম, তাহলে টাইম অফ ডিসেন্টও সেম হবে, ইউ বাই জি হবে, ঠিক আছে, বুঝতে পারলি? দেখ এটা বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার। এবারে আমরা এখনই কি জানলাম যে টাইম অফ ফ্লাইট, দ্য টোটাল টাইম অফ ফ্লাইট, এটা মানে কি টাইম অফ অ্যাসেন্ট প্লাস টাইম অফ ডিসেন্ট, তাই তো? টাইম অফ অ্যাসেন্ট কত বেরিয়েছে ইউ বাই জি প্লাস ইউ বাই জি, তাহলে এটা কত হয়ে গেল 2u বাই জি, তাই তো? তাহলে টোটাল টাইম অফ ফ্লাইটের ফর্মুলা হয়ে গেল এটা, টোটাল টাইম অফ ফ্লাইটের ফর্মুলা হয়ে গেল এটা, দেখ স্যার বলছি লাস্টে টাইম অফ ডিসেন্ট যেটা করলে না ওখানে টাইমটা হ্যাঁ কি করে বার করলে ওটা ঠিক বুঝিনি, মানে তুমি মুছে দিলে আর কি, ওটা ওকে আরেকবার ওকে, একটু। এতক্ষণ ধরে যত আমি কিছু বললাম এগুলো সবগুলোর পেছনে একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা কি, এই সবগুলো তখনই পসিবল, সেটা কি এয়ার রেজিস্ট্যান্স জিরো হতে হবে, ইট ইজ অনলি ভ্যালিড ফর when air resistance zero, air resistance zero, ঠিক আছে, বোঝা গেল? মানে এয়ার রেজিস্ট্যান্স জিরো মানে এয়ার রেজিস্ট্যান্স কে আমরা নেগলেক্ট করে দিচ্ছি, মানে আমরা যে এয়ার যে রয়েছে সেটাকে আমরা নেগলেক্ট করে দিচ্ছি এই সমস্ত ক্ষেত্রে, যতগুলো ফর্মুলা আমরা এখন পড়লাম, ক্লিয়ার?
হ্যাঁ স্যার। বুঝেছো? এবারে আমরা দেখবো যদি ইয়ার থাকতো তাহলে কি হয়। অরিজিনালি তো ইয়ার থাকে, অরিজিনালি তুই যদি এক্সপেরিমেন্ট করিস তখন তো ইয়ার থাকবে, তাই তো? তখন কি হবে তাহলে? তোকে কোশ্চেনে কিন্তু বলে দেবে, কোশ্চেন যখনই তোরা কাইনেমেটিক্স এর প্রবলেম করবি বা হচ্ছে আনসার করবি, তখন একটা জিনিস খুব মাইনরলি চিন্তা করবি যে ওখানে লেখা আছে কিনা কনসিডার্ড এয়ার রেজিস্ট্যান্স, এই ওয়ার্ডটা লেখা আছে কিনা। এয়ার রেজিস্ট্যান্স যদি কনসিডার করে তাহলে কিন্তু এই ফর্মুলা কাজেই লাগবে না। মানে এই ফর্মুলা কাজে লাগবে, সেটাই আমরা দেখবো কিভাবে কাজে লাগছে। এই ফর্মুলার একটা মডিফাইড ভার্সন, মানে মডিফাই করতে হবে এই ফর্মুলাটাকে। ঠিক আছে, এখানে উইদাউট এয়ার রয়েছে, রাইট? ক্লিয়ার? স্যার খাতা শেষ হয়ে গেছে। খাতাই শেষ হয়ে গেছে। এফেক্ট অফ এয়ার রেজিস্ট্যান্স। ধর এটা আমার গ্রাউন্ড, আর আমি একটা বলকে থ্রো করছি উপরের দিকে, আমি থ্রো করেছি, বলটা উপরের দিকে গেছে। বলটা যখন উপরের দিকে উঠছে, এয়ার এর মলিকুলস গুলো তো এর আশেপাশে রয়েছে, তাই তো? তাহলে এই এয়ারের যে মলিকুলসরা রয়েছে এরাও কি বলবে যে না ভাই আমি তোমাকে উপরে উঠতে দেবো না, আমি তোমাকে নিচের দিকে ঠেলে নামিয়ে দেবো। তাহলে এয়ার মলিকুল গুলোর অ্যাক্সেলারেশন কোন দিকে? নিচের দিকে বলটাকে প্রেস করছে, তাই তো? আর তাহলে এই 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 বলটা তো উপরে উঠেছে, এই বলটাকে তো আর্থ তার নিজের দিকে টানছে, তাহলে গ্র্যাভিটেশন কি বলেছিলাম সবসময় নিচের দিকে ক্রিয়েট করে। আর এখানে কি এয়ারের যে মলিকুল গুলো সেগুলো কি বলটাকে নিচের দিকে প্রেস করছে, রাইট? হ্যাঁ তাহলে স্যার। এখানে তাহলে কি নেট নেট অ্যাক্সেলারেশন কত হয়ে যাচ্ছে? দুটোরও মানে দুটোরই ডাইরেকশন সেম দিকে, তাহলে দুটো ডাইরেকশন সেম দিকে হলে কি হয়? সিম্পলি অ্যাড হয়ে যায়, তাই তো? ভেক্টরে আমরা করেছি, দুটো ডাইরেকশন সেম হলে অ্যাড হয়ে যায়, আর সকাল থেকে অনেকবার করেছি, তাই তো? রেফারেন্স করার সময় করলাম না? হ্যাঁ স্যার। তাহলে এটা কি স্যার এখানে এটা? এ মানে অ্যাক্সেলারেশন, নেট অ্যাক্সেলারেশনের কথা বলছি, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমার টাইম অফ অ্যাসেন্ট কি হয়ে যাবে? টাইম অফ অ্যাসেন্ট টি ডেজ। নর্মাল যখন এয়ার রেজিস্ট্যান্স ছিল না তখন কি ছিল? ইউ বাই জি ছিল, তাই তো? হ্যাঁ কি না? এখন দেখ এখন তাহলে নেট অ্যাক্সেলারেশন এটা হয়ে গেছে, তাহলে শুধু প্লাসে অ্যাড হয়ে যাবে। আচ্ছা স্যার, জিটা বোঝা গেল? মাইনাস হয় না? জি, জি কি কেন মাইনাস হবে রে বাবু? না মানে অ্যাকচুয়ালি ওটা নিচের দিকে আছে তো তাই বলছিলাম। না না না, স্যার এই জায়গাটা ওটা তো একবার বোঝাবে? হ্যাঁ হ্যাঁ, কেন বোঝাবো না? দেখ, তাহলে এয়ার রেজিস্ট্যান্সের ডাইরেকশন সবসময় কোনো অবজেক্ট যেদিকে মোশন করবে ঠিক তার উল্টো দিকে হবে। অবজেক্ট তাহলে কোথায় কোথায় মোশন করছে? উপরের দিকে, তাহলে এয়ার রেজিস্ট্যান্স কোথায় ক্রিয়েট করবে? ঠিক তার অপোজিট ডিরেকশনে, মানে উল্টো ডাইরেকশনে। এটা যাচ্ছে উপরের দিকে, আর প্রেস করবে কোন দিকে? নিচের দিকে, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এখানে দেখ, এটা এয়ার রেজিস্ট্যান্স যখন প্রেজেন্ট থাকছে তখন আমার ফর্মুলা হয়ে যাচ্ছে ইউ বাই জি প্লাস এ, আর যখন ছিল না তখন কি ইউ বাই জি ছিল। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এয়ার রেজিস্ট্যান্স যদি থাকে এটা কি লেস দেন টাইম অফ অ্যাসেন্ট, মানে এয়ার রেজিস্ট্যান্স থাকলে মানে সেটা উপরের দিকে উঠতে আরো কম টাইম নেবে এর থেকে। কারণ এখানে দেখ ডিনোমিনেটরে কি কোনো কিছু অ্যাড হয়ে গেলে তাহলে কি এটা আরো তাড়াতাড়ি আরো ছোট হয়ে যাবে। আগে যখন এটা ছিল, সাপোজ যদি আমি ডিভাইড করি 10/2, তাহলে কত হচ্ছে? 5 হচ্ছে। যদি আমি আর একটু বাড়িয়ে দিই, 2 এর জায়গায় যদি আমি 5 নিয়ে নিই, তাহলে দেখ 2 হয়ে যাচ্ছে। তাহলে টাইমটা কি আরো কমে যাচ্ছে তো? কি বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ স্যার। তাহলে এখানে একটা কন্ডিশন লিখে রাখ যে এই এটা টি ড্যাশ অ্যাসেন্ট মানে এখানে রেজিস্ট্যান্স কনসিডার করা হয়েছে, আর এটা কিন্তু উইদাউট রেজিস্ট্যান্স। তাহলে এটা একটা রিলেশন পেয়ে গেলি এখান থেকে টাইম অফ অ্যাসেন্টের জন্য, ঠিক আছে?
যখন বলটা উপর থেকে Descent. নিচে আসছে সেটাকে আমরা টাইম অফ ডিসেন্ট বলছি। তাহলে বলটা যখন নিচের দিকে আসছে, নিচেও তো এয়ার মলিকুলস রয়েছে, তাই তো? তাহলে আমরা কি দেখলাম, বল যেদিকে মোশন করবে এয়ার রেজিস্ট্যান্স ঠিক তার অপোজিট ডাইরেকশনে ক্রিয়েট করবে। তাহলে এই কোন দিকে ক্রিয়েট করবে, বলটাকে উপরের দিকে ক্রিয়েট করবে, মানে উপরের দিকে প্রেসার করবে বলটাকে উপরের দিকে যাওয়ার জন্য, তাই তো? তাহলে এয়ারের এখানে অ্যাক্সেলারেশন কি টুয়ার্ডস আপওয়ার্ড, আর বলটা তো নিচে নামছে, আর বল সবসময় কি নিচের দিকে, মানে জি সবসময় কি ডাউনওয়ার্ডই হয়। তাহলে অপোজিট ডিরেকশন হলে কি হয়, নেট অ্যাক্সেলারেশন এখানে কত হয়ে গেল, জি মাইনাস এ। তাহলে টি ড্যাশ ডিসেন্ট কত হয়ে গেল, ইউ বাই জি মাইনাস এ। বোঝা গেল কি গেল না? টাইম অফ ডিসেন্ট যখন এয়ার রেজিস্ট্যান্স থাকবে তখন কি গ্রেটার দেন এটা হবে, টাইম অফ ডিসেন্ট যখন এয়ার রেজিস্ট্যান্স নেগলেক্টের থেকে বেশি টাইম নেবে। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? হ্যাঁ কি না বলবে? হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে, বুঝতে দেবো এটা। হ্যাঁ এখান থেকে তাহলে আরেকটা রিলেশনও আমরা পেয়ে গেলাম। এই যে গ্রেটার দেন লেস দেন যেগুলো, সেগুলো একটু ইম্পর্টেন্ট, মানে বাড়িতে খুব ইম্পর্টেন্টলি ওটা হাইলাইট করে রাখবি খাতায়। এখানে আরেকটা কন্ডিশন পেয়ে গেলাম, তাহলে টাইম অফ অ্যাসেন্ট, মানে ধর কোনো একটা বলকে যদি অরিজিনালি আমরা উপরে ছড়ি, যেতে যে টাইম লাগে, উপরে যেতে কম টাইম লাগে, নিচে নামতে একটু বেশি টাইম লাগে, ঠিক আছে? আর যখন নেগলেক্ট করছিলাম তখন কি দুজনেই ইকুয়াল ছিল, কিন্তু অরিজিনালি কি হয়, টাইম অফ ডিসেন্টের টাইমিংটা বেশি লাগে, মানে নিচে নামতে বেশি টাইম লাগে। এবারে লাইক ম্যাক্সিমাম হাইট, এখন কিন্তু আর এয়ার রেজিস্ট্যান্স এখন নেগলেক্ট করে দাও, ঠিক আছে? ম্যাক্সিমাম হাইট reached by the particle, তাহলে ম্যাক্সিমাম হাইট মানে বলটা এখানে ছিল একদম জিরো যেখানে হবে সেইখানে যেতে কত টাইম লাগবে, এখানে কি ভি তো আমার জিরো, তাহলে নরমালি এখানে আমি কি ফর্মুলা ইউজ করব, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। ভি কত আমার জিরো, উপরের দিকে বলটা উঠছে, তার মানে ইউ কত আমার পজিটিভ, তাহলে ইউ স্কয়ার হয়ে গেল, প্লাস বলটা উপরে উঠুক আর নিচে নামুক, জি আমার কি অলওয়েজ নেগেটিভ, তাহলে এখানে কি মাইনাস জি, আর এখানে এস কি উপরের দিকে উঠছে, তাই তো? এখানে হ্যাঁ হাইট, এখানে হাইট কোনটা হবে বলো, হাইট কি হবে এখানে, উপরের দিকে উঠছে। হ্যাঁ অবভিয়াসলি উপরের দিকে উঠলে তো পজিটিভ হবে, তাই না? তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, 2gh ইকুয়াল টু ইউ স্কয়ার, তাহলে h ইকুয়াল টু কি হচ্ছে, ইউ স্কয়ার বাই 2, 2g। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে এটাও একটা ফর্মুলা পেয়ে গেলাম ম্যাক্সিমাম হাইটের। এগুলো মনে রাখিস না, এগুলো প্র্যাকটিস করতে করতে তোদের মনে হয়ে যাবে, প্রথম থেকেই তোরা যদি মুখস্থ করতে থাকিস এগুলো, মানে। এবারে বলেছে তোকে অবজেক্ট ড্রপ ফ্রম টপ অফ দ্য টাওয়ার, অবজেক্ট ড্রপ, অবজেক্ট ওয়াজ ড্রপ ফ্রম টপ অফ টাওয়ার। ধর এখানে যায় উঠে গেছে বাসন্তীকে বিয়ে করবে বলে, ঠিক আছে? এই টাওয়ার থেকে ও ছুঁড়ছে, বল ছুঁড়ছে, রাইট? তাহলে এখান থেকে এই গ্রাউন্ডে আসতে কত টাইম লাগবে সেটা আমাকে বার করতে হবে, রাইট? মানে এইখান থেকে বলটা এই নিচে আসতে কতটা টাইমিং লাগছে সেটা আমাকে বার করতে হবে, রাইট? তাহলে এখানে লিখতে পারিস টাইম টেকেন টু রিচ গ্রাউন্ড। তাহলে এখানে আমরা ফর্মুলা কি লিখবো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, রাইট?
এবারে বলটা নিচে আসছে, তার মানে ডিসপ্লেসমেন্ট ডাউনওয়ার্ডস, মানে এইচ কি হবে মাইনাস কি, তাই তো? হ্যাঁ স্যার। ইউ কত আমার হাতে ছিল, রিফল করাচ্ছি, মানে 0 প্লাস হাফ, নিচের দিকে কি জি নেগেটিভ, তাহলে মাইনাস জি টি স্কোয়ার, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেলড, তাহলে হয়ে গেল এখানে এইচ ইকুয়াল টু জিটি স্কোয়ার বাই 2, মানে টি স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল 2h বাই জি, তাহলে টি ইকুয়াল টু হয়ে গেল রুট ওভার 2h বাই জি, রাইট? আচ্ছা, এবার দেখ এখানে যদি আমি এবারে জিজ্ঞেস করি যে এইখানে যখন আমার বলটা ছিল আর এই জাস্ট পজিশনে এসছে যখন, মানে লাস্ট মোমেন্টে ড্রপ খাবার জাস্ট আগের মোমেন্টে ফাইনাল ভেলোসিটি কত ছিল, তাহলে কিভাবে বার করবি? তাহলে দেখো, তার মানে এই পয়েন্টে আমার ভেলোসিটি, এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক এখানে, রাইট? মানে এই জায়গাটাতে, মানে একদম ড্রপ খাবার আগে ফাইনাল ভেলোসিটি কত ছিল, তাহলে এটা কি হয়ে গেল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, রাইট? তাহলে ভি স্কোয়ার যেমন আছে থাক, ইউ স্কোয়ারও, ইউ স্কোয়ার কি, ইউ তো 0, পুরো এখান থেকে থ্রো করছে মানে ইউ 0 প্লাস 2, এখানে জি কত মাইনাস এইচ, নিচের দিকে আসছে মানে মাইনাস এইচ, ঠিক আছে? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে ভি ইকুয়াল টু হয়ে গেল রুট ওভার 2gh, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? এয়ার রেজিস্ট্যান্সের যে গল্পটা বললাম, এয়ার রেজিস্ট্যান্স তোদেরই আমাকে কোশ্চেন করাটা উচিত ছিল। ওখানে দেখ একটা জায়গায় ডিসেন্টের জায়গাতে যখন আমি নেট অ্যাক্সেলারেশন নিয়েছিলাম, ঠিক আছে, জি মাইনাস এ করেছিলাম, রাইট? হ্যাঁ স্যার। কেউ আমাকে কিন্তু কোশ্চেন করলি না কেন, আমি তো এ মাইনাস জিও তো লিখতে পারতাম, কেন তাহলে লিখলাম না এ মাইনাস জি? বল দেখি, এ মাইনাস জিও স্যার তো এ লিখতে পারতাম। এ মাইনাস দিলে তো নিচটা নেগেটিভ হয়ে যাবে। দেখ উপরের থেকে এটা জি, এটা এ, রাইট? বলটা আলটিমেট তো নিচেই যাচ্ছে, তাই তো? তাহলে এই জি এর যা ভ্যালু এ, তাহলে এই অ্যাক্সিলারেশনকে ওভারকাম করছে বলেই নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে? তার মানে অবভিয়াসলি এই অ্যাক্সিলারেশনের থেকে এই জি এর অ্যাক্সিলারেশন অনেক বেশি, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমরা জি মাইনাস এ করছি, এ মাইনাস জি করছি না, বুঝতে পারলি? এইটা করছি আর এটা করছি না, ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার এটা আরেকবার বোঝাবে? হ্যাঁ হ্যাঁ, ধর বলটা উপর থেকে নিচে ড্রপ করছে, রাইট? তাহলে উপর থেকে যখন বলটা ড্রপ করছে তখন এটা কি, আমি কি বলেছি, গ্র্যাভিটেশন সবসময় ডাউনওয়ার্ডসই হবে। আর বলটা কি যখন উপর থেকে নিচে আসছে তখন কি নিচের থেকে এয়ার মলিকুলস গুলোকে প্রেস করছে উপরের দিকে যাওয়ার জন্য, হুম। তাই তো? কিন্তু বল তো আলটিমেটলি নিচেই পড়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। তার মানে বল এই যে এয়ারের মলিকুল গুলো রয়েছে একে পাত্তা না দিয়ে বেরিয়ে যাচ্ছে, পাতি কথা, ঠিক আছে? তাহলে জি, এই যে জিটা, এই জিটা এই এ কে ওভারকাম করছে, ওভারকাম করছে বলেই না বলটা নিচে পড়ছে, তাই তো? তার মানে জি এর ভ্যালু অবভিয়াসলি এই এ এর ভ্যালুর থেকে বড়, তার মানে অবভিয়াসলি জি এর ভ্যালু গ্রেটার দেন এ, দ্যাটস ওয়াই আমরা জি মাইনাস এ করছি, এ মাইনাস জি করছি না। পুরো ক্রিস্টাল ক্লিয়ার হলো ব্যাপারটা? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে। জি হ্যাঁ। ইকুয়ালস টু রুট টু জিএইচ এর পর কি কিছু বলেছিলে, মানে না এইটার? না না না, ওই আমি এটাই বলছিলাম যে জি মাইনাস এ কেন করি আর এ মাইনাস জি কেন করি না, ঠিক আছে? হয়েছে? এবারে দেখ এতক্ষণ ধরে আমরা কি করছিলাম, সারফেসটা আমাদের প্লেন ছিল, রাইট? সারফেসটা আমাদের প্লেন ছিল, মানে এই যে বিল্ডিং এর যে যতগুলো প্রবলেম করলাম এর সারফেসটা আমাদের প্লেন ছিল, রাইট? তাই জন্য এত ইজিলি আমরা সবকিছু করে দিচ্ছিলাম। এবারে
আমি তোদেরকে নিয়ে চলে যাচ্ছি কোথায়, ব্রুজ খলিফাতে, যেখানে সারফেসটা স্যান্ড, রাইট? আনইভেন। হ্যাঁ, আনইভেন স্যান্ড রয়েছে, বালি রয়েছে, ঠিক আছে? তাহলে এখানে তোরা লেখ, ইফ বডি ফলস freely height h on a sand surface and it buries into sand with sand up to a depth of x, then the retardation with which body travels in the sand is dash, মানে পার্টিকুলারকে অ্যাক্সিলারেশন বার করাতে হবে। এটা এসসি ভার্মার নিউমেরিক্যাল। ধর এটাই দিয়ে আমার বিল্ডিং হয়, রাইট? আর এখানে আমার স্যান্ড সারফেস। তাহলে এইখান থেকে আমি থ্রো করছি বলটাকে, তাহলে এখানে আমার ইউ কত, 0। এখনই আমরা কি জানলাম, জাস্ট পড়ার আগের মুহূর্তে আমার ভি কত এখনই বার করেছি, দেখ, √2 GH, রাইট? তাই তো? হ্যাঁ স্যার। করেছে, ধর এই পজিশনে পেনিট্রেট করেছে, এখানে চারপাশে স্যান্ড রয়েছে, রাইট? তাহলে এখানে এসে স্টপ হয়ে গেছে। তাহলে এইটা এখন আমার ফাইনাল ভেলোসিটি, মানে এটা কি আমার v0। তাহলে জাস্ট পড়ার আগে যে ভেলোসিটিটা ছিল সেটা কত, আমার ইউ ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ কি না? এইটা এখান থেকে এটা কত মুভ করেছে বালির মধ্যে, এক্স ডিস্টেন্স মুভ করেছে, রাইট? তাহলে এই বালির যে পার্টিকেল গুলো আছে সে কোন দিকে অ্যাক্সিলারেশন ক্রিয়েট করেছে, উপরের দিকে, তাই তো? তবেই না অপোজিট ডাইরেকশনে অ্যাক্সিলারেট করছে বলেই না এই বলটা বালির এতটা ভিতরে ঢুকেই আটকে গেল, তাই না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এখানে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব? এখানে v² = u² + 2as। এই জায়গাটা কিন্তু কেউ কনফিউজড হোস না, এই জায়গাটাতে। এইখানে বলবো এখানেও v ছিল, এখানে আবার v কি করে হয়ে গেল? এইখানে একদম লাস্ট যেটা সেটাই তো আমার ফাইনাল ভেলোসিটি, তাই তো? তাই জন্য মাটির জাস্ট পড়ার জাস্ট আগের মুহূর্তে সেখানে আমি v কে ইউ, মানে ওখানে যেটা v ছিল সেটাকেই আমি ইনিশিয়াল ধরে নিলাম। এটা তো আমার কোনো কাজে লাগছে না, এখানে আমি জিটাকে ঢুকিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে? যেটা আমরা ডিরাইভ করেছি একটু আগেই, মানে লাস্টে ভেলোসিটি কত হবে, ম্যাক্সিমাম ভেলোসিটি, তাই না? হ্যাঁ কি না, আগে বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝেছি। Very good. তাহলে এইখানে দেখো এক্স কি নিচের দিকে আসছে, তাই তো? আর ইউ, ইউ কোন দিকে যাচ্ছে, ইউ নিচের দিকে, তাহলে এইটা কি পুরোটা 0। আর ইউ কত, ইউ হচ্ছে 2gh, তার পুরোটা হোল স্কোয়ার, তাই তো? প্লাস 2, এখানে অ্যাক্সিলারেশন কোন দিকে কাজ করছে, উপরের দিকে। হ্যাঁ স্যার। তাহলে এটাকে কি ধরবো, এই ধরে নি, তাই তো? হ্যাঁ, এই ধরে পজিটিভে। আর এখানে এক্স কি নেগেটিভ দিকে কাজ করছে, নিচের দিকে, তাহলে -x। তাহলে এটা কি হয়ে গেল, 2ax = 2gh, তাই তো? 2 2 ক্যান্সেলড। তাহলে অ্যাক্সিলারেশন জানতে চেয়েছে আমাকে, তাহলে a = হয়ে গেল gh/x। আচ্ছা, হলো? হ্যাঁ স্যার। বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, এখানে ডিস্টেন্সটা তুমি শুধু